আমন্ত্রণ চ্যানেল 24-এর রাত 10টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টি শিরোনাম। আপনাদের সাথে আছে আমরা দুজন, আমি আশিক তমাল, আমি শাহনাজ শারিয়ার। বিভিন্ন কারণে মালয়েশিয়াতে আটক প্রায় 2000 প্রবাসীকে মুক্ত করার চেষ্টা করা হবে, এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, শ্রমবাজার খুলে দিতে দেশটির সরকারের সাথে আলোচনা করবেন তিনি। মালয়েশিয়াতে কুয়ালালামপুরে প্রবাসীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। জানিয়েছেন, আগামী 1 বছরে যারা মধ্যপ্রাচ্যে যাবেন তাদের বেসিক আরবি ভাষা শেখানোর চেষ্টা করবে সরকার। আগামী বছর থেকে ভাষা সংস্কৃতির সাথে কারিগরি শিক্ষা যুক্ত হচ্ছে শিক্ষা সিলেবাসে। মালয়েশিয়াতে যাতে অদক্ষ শ্রমিক না আসে সেজন্য টেকনিক্যাল প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করা হবে বলে জানিয়েছেন সরকার প্রধান। আগামীকাল ওনাদের সাথে আমরা কথা বলবো, অসুবিধা আছে আমরা সেগুলো তাদেরকে আলাপ করব, তাদের সাথে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করব। এই আইনের ভিতরে থেকে যতটুকু আমরা আমাদের প্রবাসীদের জন্য সুবিধা আদায় করতে পারি বা সুবিধা তৈরি করতে পারি আমরা সেটা অবশ্যই করব। এর আগে দুদিনের সফরে কুয়ালালামপুর পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দরে তাকে দেয়া হয় লাল গালিচার সংবর্ধনা। সাথে ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। সরকার প্রধানের প্রথম বিদেশ সফরে গুরুত্ব পাবে বাণিজ্য, বিনিয়োগ ও জনশক্তি রপ্তানি। দুদেশের মধ্যে সই হতে পারে 2টি চুক্তি। মালয়েশিয়া থেকে শাহনাজ বাবলু রিপোর্ট, ক্যামেরা ছিলেন সাজিদুল আলম তুহিন। পুত্রজয়ার সড়কের দুপাশের ছবি বলে দেয় বাংলাদেশ মালয়েশিয়ার সম্পর্ক কতটা গভীর। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়াকে বেছে নিলেন তারেক রহমান। তার আগমন ঘিরেই দেশটির প্রশাসনিক রাজধানীতে এত আয়োজন। দুদিনের রাষ্ট্রীয় সফরে 3.5 ঘন্টার বিমান ভ্রমণ শেষে 23 সফর সঙ্গে নিয়ে স্থানীয় সময় রোববার রাতে কুয়ালালামপুরে পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী। সফরের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে সোমবার। এদিন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক করবেন তারেক রহমান। পরে 2 সরকার প্রধানের নেতৃত্বে হবে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক, যেখানে গুরুত্ব পাবে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি ও জনশক্তি রপ্তানি। এছাড়া আসিয়ানা যোগদান ও রোহিঙ্গা প্রত্যাবাসনে মালয়েশিয়ার সমর্থন চাইবে বাংলাদেশ। সফরে সই হতে পারে 2টি চুক্তি। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে মধ্যাহ্নভোজ ও 3টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে বৈঠক করবেন তারেক রহমান। দেখা করার কথা রয়েছে মালয়েশিয়ার রাজার সাথেও। তারেক রহমানের এই সফর ঘিরে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। প্রত্যাশা পূরণ হবে তাদের দীর্ঘদিনের দাবি দেওয়া। তারেক রহমানের মাধ্যমে যদি এইখানকার কলিং খোলে তাহলে আমাদের বাংলাদেশিরা তথা বাংলাদেশ অনেক ভালো করবে ইনশাল্লাহ। কোম্পানি নামে আসছে কিন্তু কোম্পানি এসে মালয়েশিয়াতে পায় নাই কো, এর জন্য অবৈধ হয়ে গেছে। এর জন্য তাদের অবস্থা খুবই খারাপ। যারা অবৈধ আছে তারা অনেক কষ্টে আছে। আমি চাই যেন নতুন করে কলিং না খুলে অবৈধতাদের বৈধতা দেওয়া। দুদিনের সফর শেষে মালয়েশিয়া থেকে চীন যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ভবনে মালয়েশিয়ার সরকার প্রধানের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 2 দেশের পারস্পরিক সম্পর্ক বজায় রাখার পাশাপাশি সহযোগিতার বিষয়টিও গুরুত্ব দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। বৈঠক শেষে যৌথ ঘোষণা কিংবা সমঝোতা স্মারকের বিষয়টিও নজর থাকবে সংশ্লিষ্ট মহলের। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, পুত্রজয়া, মালয়েশিয়া। প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর নিয়ে জানাতে মালয়েশিয়ার পুত্রজয়া থেকে যোগ দিচ্ছেন শাহনেওয়াজ বাবলু। বাবলু, মালয়েশিয়া আটক যেসব প্রবাসীরা আছেন তাদের মুক্ত করতে কি কি উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ সরকার এবং শ্রমবাজার খুলতে কি কি উদ্যোগ নেওয়া হচ্ছে? তমাল, আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর এয়ারপোর্টে নামার পরে এখানে সরাসরি এসেছেন। এখানে সিংগ্রালা যে হোটেল রয়েছে সেখানে একটি সুধী সমাবেশে তিনি কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন। বলা যায় ঘণ্টাখানেকের বক্তব্য রেখেছেন। ঘণ্টাখানেকের বক্তব্যে তিনি তার দেশ পরিকল্পনা, তিনি দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে চান প্রবাসীদের কাছে সেই পরিকল্পনাগুলো তুলে ধরেছেন। পাশাপাশি বলেছেন এই দেশে যারা প্রবাসী রয়েছেন তাদের নিয়ে পরিকল্পনার কথা তিনি বলেছেন। এই দেশের শ্রমবাজার, বিশেষ করে দীর্ঘদিন ধরে যেহেতু শ্রমবাজার বন্ধ রয়েছে 2023 সাল থেকে, আপনি জানেন শ্রমবাজার বন্ধ রয়েছে, এই শ্রমবাজার খোলার বিষয়ে আলোচনা করা হয়েছে। এবং তিনি বলেছেন যে আসলে সরকারের কাছে, মালয়েশিয়ান সরকারের কাছে তিনি অনুরোধ করবেন, আহ্বান জানাবেন এবং বিশেষ করে আইনের জায়গা থেকে যতটুকু করা যায়
যায় তিনি সেই জায়গাগুলো কথা বলেছেন। বিশেষ করে আপনি জানেন এখানে অবৈধ প্রবাসী রয়েছে অনেক, তাদের বিষয়ে কথা বলবেন। এবং আপনি জানেন যে এখানে প্রায় মালয়েশিয়া বা বাংলাদেশে প্রায় 11,000 শিক্ষার্থী পড়াশোনা করছে এবং শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে তারা যে অন্যান্য দেশের শিক্ষার্থী যারা এখানে যারা পড়াশোনা করছে তারা যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে, এটা বাংলাদেশের প্রবাসী শিক্ষার্থী যারা তারা সেটা পাচ্ছে না। এবং আপনি জানেন এই যে প্রবাসী যারা শিক্ষার্থী যারা বাংলাদেশি যারা এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন তারা পার্ট টাইম জব করার যে সুযোগ সুবিধা সেটি পাচ্ছেন না, যেটি অন্য বিশ্বের যারা শিক্ষার্থী আছেন তারা পাচ্ছেন। আরেকটি বিষয় তিনি বলেছেন যে শ্রমবাজারের বিষয়ে যারা যে দীর্ঘদিন ধরে যেহেতু বন্ধ রয়েছে সেই বিষয় নিয়ে তিনি সরকারের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। এবং আপনি জানেন আগামীকালকে মূল আনুষ্ঠানিকতা সরকার প্রধানের এই সফরকে কেন্দ্র করে কালকে সকাল স্থানীয় সময় 9:30 তিনি পুত্রজায়দের প্রধানমন্ত্রীর যে কার্যালয় রয়েছে সেখানে একটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এরপরে তিনি যে দুই দেশের সরকার প্রধানের উপস্থিতিতে উচ্চ পর্যায়ে দুটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া এখানে রাজার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে, 3টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করা রয়েছে। বলা যায় এখানে প্রবাসী বাংলাদেশি যারা রয়েছে তাদের দীর্ঘদিনের প্রত্যাশা, যে দীর্ঘদিনের যে দাবি দাওয়াই প্রধানমন্ত্রী সফরকে কেন্দ্র করে এই দাবি দাওয়াগুলো পূরণ হবে বলে তারা বিশ্বাস করছেন। তমাল। বাবলু, আপনাকে ধন্যবাদ। মালয়েশিয়ার পুত্রজয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন শাহনেয়াজ বাবলু। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের উত্তরাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলে বাড়ছে নদ নদীর পানি, প্লাবিত হয়েছে নিচু এলাকা, ব্যাহত হচ্ছে যোগাযোগ। ডুবে যাওয়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্র। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢল, তাতে বাড়ছে উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি। তলিয়েছে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্র। ভ্রমণ পিপাসুদের নিরাপত্তা বিবেচনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। ফলে ঘুরতে গিয়ে অনেকেই পড়েন বিপাকে। তো আসার পথে জানতে পারলাম ওখানে বাস থেকেই বসেছে, স্পটটা একটু বন্ধ, মানে পানি উপর লেভেলে উঠে গেছে। নৌকা বলতেছে ওনারা যে এখন স্পটে নৌকা পৌঁছাবে না, এখানে যে ঘাট এখানে যাবে না নৌকাটা। সুনামগঞ্জ পানি বেড়ে ডুবেছে একাধিক সড়ক, দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন এলাকায় প্লাবিত হয়েছে লোকালয়। উজানের ঢলে পানি বাড়ছে উত্তরাঞ্চলেও, ফলে ভাঙন দেখা দিয়েছে রংপুরের গঙ্গাচড়ার মহিপুরে দ্বিতীয় তিস্তা সেতুর পশ্চিম পাশের বাঁধে। এরই মধ্যে বিলীন হয়েছে 130 মিটার অংশ। নদীর গতি বেগে যেমন ওই পাশে একটা ইয়াদ আছে গুরিং বাঁধ, এই গুরিং বাঁধটার কারণে ওই পাশটা ভাঙা বন্ধ, এখন এই বেগ দিয়ে যে ভেতরে এত দূর প্রবেশ করছে। এটা প্রায় 3 বছর থেকে এই জায়গাটা ভাঙতেছে, ভাঙতে ভাঙতে প্রায় 200 ফিট ভেঙে গেছে। সিরাজগঞ্জ আগ্রাসী রূপে যমুনা, কয়েকটি জায়গায় ভাঙনে আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে। যদিও জিও ব্যাগ ফেলে প্রতিরোধের চেষ্টায় পানি উন্নয়ন বোর্ড। একবারে ঝুঁকিপূর্ণ পড়ে গেছে গা, স্কুল আছে, কলেজ আছে, মাদ্রাসা আছে, বাজার আছে, তাহলে ফসলি জমি একবারে অকে যাওয়া যাবো গা। 1 ইঞ্চি 2 ইঞ্চি পানি বাড়ার কারণে এখানে এই অবস্থায় দেবে গেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী 3 দিন ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। আশঙ্কা রয়েছে স্বল্পমেয়াদী বন্যার। নাদিম হোসেন, চ্যানেল 24। বজ্রপাতে 4 জেলায় মৃত্যু হয়েছে 8 জনের। পুলিশ জানিয়েছে নরসিংদীর মনোহরদীতে মাগরিবের নামাজের জন্য ওযু করার সময় বজ্রপাতে 3 মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে একজন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে সে। এদিকে বিকেলে সাভারের বনগাঁওয়ের কোন্ডা বাজার এলাকায় জমিতে কাজ করছিলেন 3 কৃষক। এ সময় হঠাৎ বৃষ্টিসহ বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান 2 জন। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তারও। এদিকে জামালপুর এবং নেত্রকোনাতে বজ্রপাতে প্রাণ গেছে আরও 2 জনের। অবশেষে জানা গেল ইলিয়াস আলীকে গুমের ঘটনায় জড়িত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন জিয়াউল আহসানের তৎকালীন রানার সেনা সদস্য ইমরুল কায়েস। নিশ্চিত করেন গুমে জড়িত ছিলেন জিয়াউল আহসান। 30টিরও বেশি গুম ও ক্রসফায়ারের লোমহর্ষক বর্ণনা দেন তিনি। বিএনপি নেতা ইলিয়াস আলীর গুম আওয়ামী লীগ সরকারের সময়ে অন্যতম আলোচিত ঘটনা। তিনি কোথায় ছিলেন, কিভাবে গুম হন এবং কারা এর সঙ্গে জড়িত, এসব প্রশ্ন নিয়ে দীর্ঘদিন নানা আলোচনা হলেও এতদিন এর সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ঘটনাটি নিয়ে নতুন তথ্য সামনে আসতে শুরু করে। রোববার র্যাবের টিএফআই সেল সংক্রান্ত এক মামলার সাক্ষ্য দেন জিয়াউল আহসানের সাবেক রানার ইমরুল কায়েস। সাক্ষ্যে তিনি ইলিয়াস আলীকে গুমের আগে ও পরের বিভিন্ন ঘটনার বর্ণনা এবং এর পেছনের প্রেক্ষাপট তুলে ধরেন। সিলেটের কৃতি সন্তান জনাব ইলিয়াস আলীর অপহরণের ঘটনা আপনারা জানেন। আজকের এই সাক্ষী থেকে আমাদের ইলিয়াস আলীকে অপহরণ এবং তাকে যে অন্তর্ধান করবার যে বর্ণনা, সেটাও এই সাক্ষীর মুখ থেকে আংশিক বেরিয়ে এসছে। এদিন ইমরুল কায়েস আরও কয়েকটি গুম ও হত্যাকাণ্ডের বর্ণনা দেন। তবে তার সাক্ষ্য অনুযায়ী 7টিরও বেশি ঘটনায় 30 জনের বেশি মানুষকে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়। মরদেহ কিভাবে নদীতে ফেলে দেয়া হতো সে বিষয়েও আদালতে বর্ণনা দেন তিনি। জিয়াউল আহসান প্রায় 60টি ঘটনার ভিন্ন ভিন্ন সময়ে 60টি ঘটনার বর্ণনা দিয়েছেন। তিনি প্রায় 30 জনকে নির্মমভাবে খুন করার বর্ণনা দিয়েছেন। একসঙ্গে 11 জনকে হত্যা করা হয়েছে। কখনো সিমেন্টের বস্তাভর্তি সিমেন্টে বেঁধে গুলি করে নদীতে ফেলে দেওয়ার ঘটনা তিনি বর্ণনা করেছেন আজকে। এখন ইমরুল কায়েসকে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। এই মুহূর্তে আটলান্টা স্টেডিয়ামে এইচ গ্রুপের ম্যাচে লড়ছে স্পেন সৌদি আরব। একই গ্রুপের অন্য ম্যাচে মায়ামিতে ভোর 4টায় উরুগুয়ে কেপ ভার্দে ম্যাচ। এর আগে লস অ্যাঞ্জেলেসে রাত 1টায় ইরানের বিপক্ষে লড়বে বেলজিয়াম। প্রথম ম্যাচে পয়েন্ট হারিয়েছে দুদল। নক আউট রেসে টিকে থাকতে তাই জয়ের বিকল্প নেই। দুঃসংবাদ ব্রাজিলের জন্য, ইনজুরিতে অন্তত 2 ম্যাচ খেলা হবে না ব্রাজিলের উইঙ্গার রাফিনিয়ার। তার পরিবর্তে স্কটল্যান্ড ম্যাচের সুযোগ হতে পারে লুইস হেনরি কিংবা রায়ানের। আর নেইমার ফিরে জায়গা হারাতে পারেন মাতিউস কুনিয়া। স্কটল্যান্ড ম্যাচের জন্য যখন নেইমারকে পাওয়ার সুখবর পেল ব্রাজিল, তখনই রাফিনিয়াকে নিয়ে জানালো দুঃসংবাদ। অন্তত পরের 2 ম্যাচ সেলেসাউদের হয়ে খেলতে পারবেন না বার্সেলোনা তারকা। হাইতির বিপক্ষে প্রথমার্ধে ডান পায়ের ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন রাফিনিয়া। পরীক্ষা নিরীক্ষার পর তার ইনজুরি নিশ্চিত করেছে সিবিএফ। রাফিনিয়ার পরীক্ষা করা হয়েছে, যেখানে তার ডান উরুর পেছনের অংশে মাংসপেশির আঘাত নিশ্চিত হয়েছে। তাই তিনি দলের চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন এবং আমাদের লক্ষ্য যত দ্রুত সম্ভব তাকে মাঠে ফেরানো। রাফিনিয়া দলে না থাকলে শুরুর একাদশে কাকে খেলাবেন কার্লো আনচেলত্তি? সে দৌড়ে এগিয়ে লুইস হেনরিক ও রায়ান। হাইতি ম্যাচের পর অনুশীলনে এই দুজনকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছে ইতালিয়ান ট্যাকটিশিয়ান। যদিও ওই ম্যাচে রায়ানি রাফিনিয়ার বদলি হিসেবে রাইট উইং সামলেছেন। ইতালিয়ান ট্যাকটিশিয়ানের চিন্তায় আছে এন্ড্রিকের নামও। জাতীয় দলে কখনো এই পজিশনে খেলার অভিজ্ঞতা না থাকলেও ক্লাব লিও ও পালমেইরাসের হয়ে এই পজিশনেই খেলেছেন এন্ড্রিক। ফিরছেন নেইমারও। তিনি খেললে জায়গা হারাতে পারেন মাথিউস কুনিয়া। তবে ম্যানিউ তারকার পারফরমেন্স বিবেচনায় ফরমেশনেও পরিবর্তন আনতে পারেন ডন কার্লো। যদিও স্কটল্যান্ড ম্যাচের আগে সিদ্ধান্ত নিতে আরও 2 সেশন অনুশীলনের সুযোগ পাবেন আনচেলত্তি। শাফাত মিদুল, চ্যানেল 24। বিশ্বকাপ শেষে ফুটবলকে বিদায় জানাতে চলেছেন মরক্কান তারকা নুসাইর মাজরাউই। হঠাৎ আলোচনায় সে খবর। অবসরের কারণ হিসেবে বলা হয়েছে হাফেজ হয়ে মসজিদের ইমামতি করতে চান অ্যাটলাস লায়ন ডিফেন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেই পোস্ট কতটা সত্য জেনে নেব প্রতিবেদনে। বিশ্বকাপ শেষে অবসরে যাচ্ছেন মরক্কান তারকা নুসাইর মাজরাউই। সামাজিক যোগাযোগ মাধ্যম হঠাৎ ছয়লাভ এমন খবরে। অবসরের পর কোরআনের হাফেজ হয়ে মসজিদে ইমামতির ইচ্ছে এই ফুটবলারের। তবে ভাইরাল এ পোস্টের সত্যতা কতখানি? মূল ঘটনা গেল মার্চের এক পডকাস্ট ঘিরে, যেখানে নিজের ইচ্ছার কথা জানান এ মরক্কান। ব্যক্তি জীবনে ধর্মকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় জানান এ ফুটবলার। প্র্যাকটিসিং মুসলিম হয়েও কোরআনে নিজের পরিপূর্ণ দক্ষতা না থাকায় হাফেজ হবার ইচ্ছে পোষণ করেন। আমি সাধারণত রমজানে কোরআন তিলাওয়াত করি, তবে এরপরে আর সেভাবে পড়া হয়ে ওঠে না। নামাজের সময় আমি খুব বেশি সূরা তিলাওয়াত করতে পারি না, যা আমাকে লজ্জিত করছে। তাই আমি এমন সিদ্ধান্ত নিয়েছি, বিশ্বকাপ শেষে আমি কোরআন হিফজ শুরু করব। পডকাস্টে কোরআনের হাফেজ হবার কথা জানালেও ফুটবল থেকে অবসরের ব্যাপারে কোনো কথা বলেননি তারকা ফুটবলার। নুসাইর মাজরাউইয়ের বয়স মাত্র 28। মরক্কান এই ডিফেন্ডারের পেশাদার ফুটবলের শুরু ডাচ ক্লাব আয়াক্স একাডেমি থেকে। এরপর জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখে খেলার পর পাড়ি জমিয়েছেন ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার
মধ্যপ্রাচ্যের শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে একসাথে কাজ করবে ইরান যুক্তরাষ্ট্র। সুইজারল্যান্ডে বৈঠকের পরে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আঞ্চলিক অস্থিরতার জন্য ইরানকে দায়ী করলেও ভ্যান্স বলেন দুপক্ষের মধ্যে আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে। দাবি করেন অঞ্চলটিতে কূটনৈতিক সমাধানের পথ প্রশস্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে গুরুত্ব পায় লেবানন ইস্যুও। রোববার সন্ধ্যায় সুইজারল্যান্ডে শান্তি চুক্তি নিয়ে আলোচনায় বসে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। বুর্গেনস্টকে বৈঠকে জেডি ভ্যান্স ছাড়াও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার। ইরানের প্রতিনিধি দলে ছিলেন দেশটির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আলোচনায় অংশ নিয়ে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিফ মুনির।